আসসালামু আলাইকুম। এক্স সিরামিক্স প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতগুলো দল আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশেই বোধহয় কোনো অলরাউন্ডার নাই। যিনি অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তারও টেকনিক্যাল আপগ্রেডেশনের জায়গাটা অ্যাজ আ বোলার সাদা বলের ক্রিকেটে মানসম্মত হয় নাই, সেটা আমরা দেখতে পেয়েছি। একটু চিন্তা করে দেখেন এই ভ্যাকুয়ামটার কথা। ইন্ডিয়া টিমে আকসার প্যাটেল আছেন, রবীন্দ্র জাদেজা আছেন, ওয়াশিংটন সুন্দর আছেন, আবার হার্দিক পান্ডিয়া আছেন। ওয়াশিংটন সুন্দর এখনো ম্যাচ খেলেন না, কিন্তু সেই অপশনটা আছে। ধরেন বেস্ট 11-এ তিনটা জেনুইন অলরাউন্ডার খেলছেন, আকসার, জাদেজা, হার্দিক পান্ডিয়া। দুইটা তো আপনি ধরতেই পারেন, জাদেজা আর হার্দিক পান্ডিয়া। সো আলটিমেটলি তিনটা প্লেয়ার যখন এরকম অলরাউন্ডিং পারফরমেন্সের থাকবে, মাল্টি অ্যাক্টের প্লেয়ার থাকবে, ওই টিমের জন্য কিন্তু অনেক সহজ একটা ব্যাপার। ঠিক আছে, আমি একজন প্লেয়ারের কাছ থেকেই দুইটা স্কিল পাচ্ছি, মানে তিনজন প্লেয়ারের কাছ থেকে আমি 6টা স্কিল পাচ্ছি। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজের জায়গা। আপনি যদি নিউজিল্যান্ডের টিমটা চিন্তা করেন, ব্রেসওয়েল আছেন, গ্লেন ফিলিপস আছেন, রচিন রবীন্দ্র আছেন, আবার মিচেল স্যান্টনার আছে। তার মানে 4জন প্লেয়ারের কাছ থেকে তার 8টা সার্ভিস পাচ্ছে। এক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে তারা ড্যারেল মিচেলের মতো প্লেয়ারকেও ড্রপ করতে পারেন, তাদের টিমে সেই লাক্সারির জায়গাটা আছে। সাউথ আফ্রিকার ব্যাপারটাও যদি আপনি চিন্তা করেন, মার্কো ইয়ানসেন ব্যাটিং বোলিং দুইটাই করতে পারেন। আপনি যদি চিন্তা করেন উইয়ান মুলদার, এইডেন মার্ক্রামের বোলিং সার্ভিসটা এখন পর্যন্ত প্রয়োজনীয় হয়নি, কিন্তু দরকার পড়লে এইডেন মার্ক্রামও কোয়ালিটি বোলিং করতে পারেন, এবং সেই কোয়ালিটি বোলিংটা সাদা বলের ক্রিকেটে অন্তত আই ক্যান অ্যাসিওর ইউ মেহেদী হাসান মিরাজের চাইতেও বেটার পারফরমেন্স তিনি করতে পারেন অ্যাজ আ বোলার সাদা বলের ক্রিকেটে। আপনি ধরেন অস্ট্রেলিয়া টিমে আসলে ব্যাটিংটা যেরকম আছে তাদের খুব বেশি অলরাউন্ডার প্রয়োজন হয় না। ব্যাটিং বা বোলিংটা যেরকম আছে, অ্যাপার্ট ফ্রম যে তাদের বেস্ট 3জন বোলার নাই, তারপরও তাদের বোলিংটা এমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন, ব্যাটিংটা এমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন, সেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখন সেই জায়গাটার পরও অস্ট্রেলিয়া টিমে কিন্তু অপশন আছে গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেনের মতো প্লেয়ারদের। এখন সেই জায়গাটাতে আমরা শুধুমাত্র মেহেদী হাসান মিরাজকে নিয়ে, যার সাদা বলের ক্রিকেটে আসলে আপগ্রেডেশনটা হয়নি অ্যাজ আ বোলার, আমরা গেছি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলার জন্য। এখন এই জায়গাটা আপনি কাকে দোষ দিবেন? এই জায়গাটা সিলেক্টরদেরকে দোষ দিবেন? সিলেক্টরদেরকে দোষ দিয়েও আসলে লাভ নাই। সিলেক্টরদের হাতে খুব বেশি অপশনসও নাই। সাইফুদ্দিন আছেন পেস বোলিং অলরাউন্ডার, বাট সাইফুদ্দিন 10 ওভারের মতো বোলিং করার জন্য, 50 ওভারের ক্রিকেটে 10 ওভারের মতো বোলিং করার জন্য এখন পর্যন্ত যতদূর জানি খুব বেশি যে সার্টিফিকেট তিনি পেয়েছেন মেডিকেল ইউনিট থেকে, বিষয়টা সেরকম না। অর্থাৎ 10 ওভার বোলিং করার ফিটনেস সাইফুদ্দিনের নাই এই মুহূর্তে। আলটিমেটলি একটা দেশে পুরো যদি আপনি হারিকেন দিয়ে খুঁজেন, একটা সাইফুদ্দিনের নামই আপনার সামনে আসবে। আর বাকিদেরকে কি আমরা তৈরি করতে পেরেছি অ্যাজ অ্যান অলরাউন্ডার? সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথাবার্তা হয়। আমাদের অনেক স্বনামধন্য কোচরা বলেন যে ঠিক আছে, সাকিব আল হাসানকে আমরা প্রডিউস করেছি, কিন্তু গেল এত বছর আরেকটা সাকিব আল হাসান তৈরি হয় নাই কেন? এটা কার ব্যর্থতা? এখন কোচেরা যখন সাকিব আল হাসানকে প্রডিউস করার ক্রেডিটটা নেন, তাইলে গেল 14-15 বছরে আর কোনো সাকিব আল হাসান তৈরি না হওয়ার ডিসক্রেডিটটা কে নেবেন? সেই প্রশ্নটা খুব জানতে ইচ্ছে করে। এখন মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে অনেক আশার বাণী শোনা গিয়েছিল, বা অনেকে চিন্তা করতেন যে মোসাদ্দেক হোসেন সৈকত মেবি কিছুটা হলেও সেই জায়গাটা বেটার স্ট্যান্ডার্ডের জায়গাটা তিনি মেনটেন করবেন। ক্রিকেট পাড়ায় শোনা যায় যে মোসাদ্দেক হোসেন সৈকত নিজেকে মেনটেন করতে পারেন নাই। নিজেকে যে মোসাদ্দেক মেনটেন করতে পারেন নাই, তার পেছনে যারা আছেন, তার অভিভাবক যারা আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কতটুকু সেই জায়গাটায় উইলিং ছিল যে মোসাদ্দেক যে নিজেকে মেনটেন করতে পারছে না ডিউ টু সাম রিজনস, সেটা ইন দ্য ফিল্ডের কথাও হতে পারে, আউট অফ দ্য ফিল্ডের কথা হতে পারে, সব কিছু আমরা এই জায়গা থেকে বলতে পারি না। সো ওই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ক্রিকেট বোর্ড কেন মোসাদ্দেক হোসেন সৈকতকে সেই জায়গাটা টেক কেয়ার করে নাই, এই প্রশ্নটা আমি চাইলে কিন্তু করতে পারি। আবাহনীতে তো মোসাদ্দেক সৈকত ঠিকই খেলেছেন, তাহলে সৈকতকে কেন ওইভাবে আসলে আমরা গ্রুম আপ করতে পারি নাই, এই প্রশ্নটাও কিন্তু চলে আসে। শুধু মোসাদ্দেক সৈকত না, আপনি যদি চিন্তা করেন যে কারেন্ট এক্সিস্টিং টিমে যারা আছেন, নাজমুল শান্তকে আমি জানতাম যে একদম এজ লেভেল ক্রিকেট থেকে নাজমুল শান্ত কিন্তু নিয়মিত বোলিং করতেন, বাট শান্তকে নিজের বোলিং স্কিলটাকে নিয়ে চিন্তা করেছেন? শান্তকে নিজের বোলিং স্কিলটাকে বাড়িয়েছেন, চিন্তা করেছেন ঠিক আছে আমি যখন ন্যাশনাল টিমে সেট হয়েছি আমি তখন একসঙ্গে 2টা সার্ভিস দেব। আমরা অনেক ক্রিকেটারকে জানি, যেমন স্টিভেন স্মিথকে জানি, যে স্টিভেন স্মিথ লেগ স্পিনার হিসেবে শুরু করেছিলেন, তিনি পরবর্তী সময় ব্যাটসম্যান হয়ে গেছেন। আকসার প্যাটেল শুধুমাত্র বোলার হিসাবে খেলেছেন, এরপর ব্যাটিং স্কিলটাকে তিনি অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছেন। সো এই যে জায়গাগুলো, ধরেন ওয়াশিংটন সুন্দর, তিনিও তার ব্যাটিং স্কিল নিয়ে কাজ করেছেন অনেক, যে কারণে আপনি এখন ওয়াশিংটন সুন্দরকে চাইলেই ইন করাতে পারেন বা ইনকর্পোরেট করাতে পারেন। এইরকম অনেক প্লেয়ারই আছেন যারা তাদের ন্যাশনাল টিমে টিকে থাকার স্বার্থে, ন্যাশনাল টিমে একটা বেটার কন্ট্রিবিউট করার স্বার্থে নিজেদের আপগ্রেডেশনের জায়গাটা করেছেন। আমাদের দেশের প্লেয়াররা কেন জানি ওই জায়গাটা গিয়ে আসলে পারেন না, সাকিব আল হাসানের মতো রক সলিড হতে পারেন না। আর এই রক, যেটা বলছিলাম যে এই যে রক সলিড, সাকিব আল হাসানের মতো রক সলিড হওয়া, সাকিব আল হাসান কি আসলে এমনি এমনি হয়েছেন? এমনি এমনি তো হন নাই।
তিনি তার বোলিংটা অনেক বেশি ন্যাচারাল ছিল, তিনি ব্যাটিং নিয়ে কাজ করেছেন, ব্যাটিংয়ের আপগ্রেডেশন করেছেন। আবার অনেক ক্রিকেটার আছেন বিশ্বব্যাপী যাদের হয়তো শুধুমাত্র বোলিংটা আছে, তারা অ্যাজ আ ব্যাটসম্যান নিজেকে গ্রুম আপ করেছেন। এখন আমরা অ্যাজ আ ব্যাটসম্যান আমাদের প্লেয়াররা নিজেদেরকে গ্রুম আপ করার জন্য আসলে কতটুকু উইলিং। ধরেন খুব সিম্পল একটা কথা বললাম যে নাসুম লেফট আর্ম অর্থোডক্স স্পিন করতে পারেন। এখন নাসুমের যদি ব্যাটিংটা অ্যাডভান্টেজ থাকতো সঙ্গে, ধরেন নাসুমের যদি ব্যাটিংটা থাকতো, আমরা তাহলে নাসুমকে অ্যাজ আ ব্যাটার অ্যান্ড অ্যাজ আ বোলার আমরা ইউজ করতে পারতাম। যদি থাকতো তার সেই জায়গাটা, আমার একটা বোলিং অপশন বাড়তো, মানে আমি ব্যাটসম্যান খেলাচ্ছি সেই সঙ্গে আমার একটা বোলিং অপশন বাড়তো। এই জায়গাটা আমরা আসলে কখনো চিন্তা করতে পারি না, যে কারণে আমাদের টিম কখনো ওই লাক্সারিটা দেখাতে পারে না যে ঠিক আছে ওপর থেকে আমি একটা ব্যাটসম্যান বসিয়ে দিব, উপর থেকে একটা ব্যাটসম্যান বসিয়ে টিমটা আমি একটু সাহসী পদক্ষেপ নিব। এই সাহসী পদক্ষেপটা আসলে নেওয়া যায় না। এর পেছনে আরও একটা অনেক বড় কারণ আছে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা যে সময় তাদের ক্যারিয়ারের পিক ফর্মে ছিলেন, ওই পিক ফর্মে থাকা অবস্থায় তারা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান সবার সঙ্গেই খেলেছেন। ওই সময়গুলোতে যদি আলটিমেটলি তারা ঠিক আছে ইম্পর্টেন্ট সিরিজগুলো খেলেন, নন ইম্পর্টেন্ট সিরিজগুলোতে না খেলেন, ওই সময় কি হতো, বেশ কিছু প্লেয়ারদেরকে আমরা টেস্ট করতে পারতাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জায়গাটাতে। সেই প্লেয়ারদেরকে আমরা টেস্ট করতে পারিনি। খেয়াল করে দেখেন 15 থেকে 19 একই সেট আপ খেলে গেছে প্রত্যেকটা ম্যাচ। পিক ফর্মে থাকার সময়েই আপনার ওই চেঞ্জগুলো আনতে হবে একটু নন ইম্পর্টেন্ট সিরিজগুলোতে, যাতে টিমের ফিউচারটাও তৈরি হয় এবং কোনো ব্যালেন্সও নষ্ট না হয়। এখন খুব সিম্পল ব্যাপার, আপনি জিম্বাবুয়ের সঙ্গে খেলে আপনারা অ্যাভারেজ নিয়ে চিন্তা করেছেন। এই সব কিছু আসলে সত্যিকারের অর্থে আমাদের ওই লেভেলের অলরাউন্ডার তৈরি হতে দেয় নেই। ঘরোয়া পর্যায়ে আমাদের কিছু মিনি অলরাউন্ডার্স আছে, কিন্তু এই মিনি অলরাউন্ডার্সদেরকে আমরা আসলে লাইমলাইট পর্যন্ত আনতে পারি নাই, বিকজ আমাদের প্লেয়াররা, সিনিয়র প্লেয়াররা আসলে জায়গা ছাড়েন নাই। সো এইটা একটা অনেক বড় রিজনের জায়গা। এবং যে সমস্ত প্লেয়াররা হয়তো বা ঘরোয়া পর্যায়ে বা এইজ লেভেল ক্রিকেটে দুইটা স্কিল নিয়েই কাজ করতেন, সেই সমস্ত প্লেয়াররা পরবর্তী সময় এসে জাস্ট জাতীয় দলে টিকে থাকার স্বার্থে যাতে ডিস্ট্র্যাক্ট না হয়, মেইন রোলটা ডিস্ট্র্যাক্ট না হয়, অন্য স্কিলটাকেও বাড়ান নাই। এখন এই জায়গাটার ব্যালেন্সিংটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একজন ব্যাটসম্যানের মধ্যে যদি দেখা গেল তার ব্যাটিংটা 70% আছে, বোলিংটা তার 40% আছে, আমি জাস্ট ইন জেনারেলি বলছি যে 100-তে 70% তার ব্যাটিং আছে, 100-তে 40 তার বোলিং আছে, আমাদের কোচেরা যদি সেই 40-এর বোলিংটাকে 60-এ নেওয়ার জন্য স্কিলটা ট্রেনিং করায়, ব্যাটিং তো এখানে ফল ডাউন হওয়ার কোনো কিছু নাই, কিন্তু আলাদা একটু সময় দিয়ে ওই 40টাকে 60 বানানো, তাইলে সেই প্লেয়ারটা আলটিমেটলি দেখা যাবে যে আমাকে অলরাউন্ডিং সার্ভিসটা দিতে পারবে। ওই কাজটা আসলে আমাদের এখানে আমরা ওই শুধুমাত্র ওই ভাই তুই টিমে থাকতো, টিমে থাকতে গেলে কী করতে হবে, সেফ ক্রিকেট খেলতে হবে। সেফ ক্রিকেট মানে কি, বাস একটা ডিসিপ্লিন নিয়ে থাকো। এই কারণেই আমাদের দেশ থেকে যে সমস্ত প্লেয়াররা বেরিয়ে হয়েছে তারা অর্ডিনারি। সাকিব আল হাসান এক্সট্রা অর্ডিনারি। দিস ইজ দ্য রিজন যে কারণে সত্যিকারের অর্থে আমাদের দেশ থেকে অলরাউন্ডার আসলে বেরিয়ে আসে না, কারণ আমরা এক্সট্রা অর্ডিনারি হতে চাই নেই কখনো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।